দেখছেন এরকম চাবুক দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করা হতো, বা এই জেলে যারা থাকতো, যারা কয়েদি হিসাবে এসেছিল সাজা কাটানোর জন্য, এটা কিন্তু অরিজিনাল ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হতো। ভাই ম্যাক্সিমাম এই ওয়েস্ট বেঙ্গলের মানুষই স্বাধীনতা সংগ্রামী। সিরিয়াসলি আমার গা ছমছম করছে, আমার গা রোয়া থাড়ো হয়ে যাচ্ছে এখানে এসে। প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন এই এক্স্যাক্ট এই সেলটাতেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ছোট্ট সেল যেখানে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্যারকে এখানে রাখা হয়েছিল। আর আপনাদেরকে আর একটা ইমোশনাল জিনিস দেখাই, এখানে একটা স্ট্রাকচার করা আছে, এনাকে আমরা সবাই চিনি, ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। পিতলের বোম এটা এরকম দেখতে ছিল, ঠিক আছে। এই প্রতিটা পিস্তলের নিচে নিচে কিন্তু লেখা আছে যে কোন কোন কেসে কোন কোন টাইমে এইগুলো ইউজ হয়েছে। এখানে মেয়েরা যারা এসছে ঘুরতে, ভাই হেসে হেসে সেলফি তুলে বেড়ায়। আর এটা হচ্ছে সেই শহীদদের মনুমেন্ট। তো বন্ধুরা, আজকে আমি কলকাতার এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটিতে এলে আপনার রুহ কেঁপে যাবে। কারণ কি জানেন, এই যে দেখছেন ফাঁসির মঞ্চ, এটা হচ্ছে সেই মঞ্চ যেখানে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হতো। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি কলকাতার আলিপুরের জেলে। তো এটা এখন জেল মিউজিয়াম, বাট এটা অ্যাকচুয়ালি জেল ছিল। এই যে ছোট্ট ছোট্ট জেলগুলো দেখতে পাচ্ছেন, জেলের এই যে সেল, এই সেলে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরে অত্যাচার চালাতো। আর এই জেলের মধ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অনেক বীর সেনারা এখানে থেকেছেন, এবং অনেক বীর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা জান দিয়েছেন ওই ফাঁসির মঞ্চ, যেটা আপনাদেরকে দেখালাম। তো আজকে এক্সপ্লোর করব আলিপুরের এই পুরো জেলটা, আর আপনাদেরকে দেখাবো সেই পুরনো দিনের ইতিহাসের কিছু ছবি, যেগুলো আমরা ছোটোবেলায় ইতিহাসে পড়েছি। তো ইতিহাসের সেই পুরনো দিনকে স্মরণ করার জন্য এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনি বুঝে যাবেন আর পুরো নলেজটা পেয়ে যাবেন যে এই আলিপুরের জেলটাতে কোন কোন স্বাধীনতা সংগ্রামী ছিল এবং তাদের উপরে কীভাবে অত্যাচার হতো, সমস্ত ডিটেলস পাবেন। আর তাছাড়া আপনি যদি এই জেলটা ঘুরতে আসতে চান, তাহলে আপনাকে কোন কোন ইনফরমেশন জানতে হবে, সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের এন্ট্রি গেট, আর এর ভেতরটায় আছে টিকিট কাউন্টার। আর এই মিউজিয়ামের এই পাশে রয়েছে পার্কিং লট, মানে কার পার্কিং, বাইক পার্কিং ফ্যাসিলিটি আছে, আপনারা সেগুলো এখানে পার্ক করতে পারবেন। এই হচ্ছে আলিপুর জেলের মেন এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি করে টিকিটটা কাটতে পারবেন। তো আমি এই যে এন্ট্রান্সটা আছে, এই এন্ট্রান্সেই আমার ব্যাগটাকে জমা রেখে দিলাম। এটা খুব ভালো লাগলো, এখানে ব্যাগ কিন্তু জমা রাখা যাবে। জমা রেখে দিয়ে জাস্ট 30 টাকা দিয়ে টিকিটটা কাটবেন, এন্ট্রি করে নেবেন এই জেলের মধ্যে। এন্ট্রি করে দেখতে পাচ্ছি এখানে চারিদিকে সব লাল কালারের বিল্ডিং রয়েছে, আর সব কিন্তু জেল এখানে। তো কয়েকটা অফিস রুম বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম সবই কিন্তু জেল রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছি যতগুলো বিল্ডিং সবই হচ্ছে জেল। আপনাদের সুবিধার জন্য বলে দিই, এখানে যখন এন্ট্রি করবেন, তারপর বাঁ সাইড থেকে শুরু করবেন। বাঁ সাইডে যে রাস্তা, সেখান থেকে শুরু করে গোল করে ঘিরে আপনারা এক্সিট পয়েন্টে যাবেন, ঠিক আছে। তো বাঁ সাইড ধরে যখন আমি এলাম, তখন প্রথমে পেয়ে গেলাম ফাঁসির মঞ্চ। এর ভিতরে ফাঁসির মঞ্চ আছে, চলুন দেখা যাক। ফাঁসির মঞ্চের গেট দিয়ে যদি আমি প্রবেশ করি, ওরে ভাই, এখানে এন্ট্রি করে প্রথমেই আমার কিন্তু গা ছমছম করছে। সিরিয়াসলি মানে কি বলবো, এটা যে ফাঁসির মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনারা মোটেও ভাববেন না যে এটা কোনো ডামি বা সাজানো একটা মঞ্চ যেটা রাখা রয়েছে এরকম লোকদের দেখানোর জন্য, তা কিন্তু নয়। এটা কিন্তু অরিজিনাল ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হতো। ভাই সত্যি মানে এখানে এলে আপনাদের ভেতর যদি না কাঁপে আমাকে বলবেন, ভেতর গ্যারেন্টি কাঁপবে এটাকে দেখে। এটা রিয়েল ফাঁসির মঞ্চ, যেখানে অ্যাকচুয়ালি আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। ব্রিটিশরা কত অত্যাচার করতো আমাদের উপরে, সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই ইতিহাস পড়েছি, আমরা সবাই জানি। কিন্তু রিয়েলিটিতে যদি দেখতে চান, তো এখানে একবার অবশ্যই আসুন। এই যে ফাঁসির মঞ্চ, এটা দেখে আপনার ভেতর একদম কেঁপে যাবে। হ্যাঁ, ব্রিটিশরা অত্যাচার করে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দিয়েছিলেন, কিন্তু তারা আমাদের কাছে কিন্তু শহীদ। তো তারা মরে গেছে ঠিকই, কিন্তু আমাদের কাছে তারা অমর, তারা হচ্ছে শহীদ। তো এখানে সমস্ত শহীদের লিস্ট আছে, যারা এই ফাঁসির মঞ্চতে ফাঁসি বরণ করেছিলেন এবং বুক ফুলিয়ে ফাঁসি বরণ করেছিলেন। কেউ কিন্তু একটুকু পরিমাণে ভয়ও খায়নি। এইরকম বীর শহীদ ছিলেন আমাদের। আর আমরা যারা ইতিহাস পড়েছি, তারা সবাই কিন্তু এই ঘটনাগুলো জানি, কিন্তু রিয়ালিটিতে কোনোদিনও ফিল করিনি বা দেখিনি যে অ্যাকচুয়ালি কোথায় তারা ফাঁসি বরণ করেছিল। কিন্তু সেসব কিছু জানতে গেলে আপনি অবশ্যই একবার এই আলিপুর জেল অ্যাটলিস্ট ভিজিট করবেন। কারণ কি জানেন তো, আমাদের এই ভারত স্বাধীনের পেছনে সবথেকে বড় যদি হাত কারোর থেকে থাকে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষের, বাংলাভাষীর, বাংলার মানুষের। তো যারা বাংলাকে বা ওয়েস্ট বেঙ্গলকে আন্ডার এস্টিমেট করে, তাদেরকে বলে রাখবো, ভাই ম্যাক্সিমাম এই ওয়েস্ট বেঙ্গলের মানুষই স্বাধীনতা সংগ্রামী, তারাই স্বাধীনতা অ্যাকচুয়াল ভারতবর্ষকে করেছিল। সো নেভার আন্ডার এস্টিমেট। এখানে দেখুন আলিপুর জেলের শহীদের তালিকা। এখানে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ, গোপীনাথ ইত্যাদি ইত্যাদি, দীনেশ মজুমদার, কতজন এখানে শহীদ হয়েছে।
এই ফাঁসির মঞ্চের পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শবদেহ পরীক্ষা কক্ষ, মানে ফাঁসির পরে এখানে সেই দেহগুলোকে রেখে আমাদের শহীদদের দেহগুলোকে রেখে ডাক্তাররা আবার পরে পরীক্ষা করতো, জানি না কি করতো, বাট কিছু একটা এখানে করতো। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্জন কক্ষ, এটা এন্টার করে দেখুন, এই দেখুন ছোট্ট ছোট্ট এরকম সব সেল, এক একটা জেল ভাই এগুলো। এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো, কতই না অত্যাচার হয়েছে সেই সময়, সিরিয়াসলি। এই যে দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডামি হয়ে রাখা আছে, কিন্তু বাকি সমস্ত জিনিস হচ্ছে অরিজিনাল। এই যে দেখতে পাচ্ছেন এই জেলটা, এই জেলে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা থাকতো, এরকম ছিল জেলের এক একটা দরজা। আমি ভেতরটা এন্ট্রি করে দেখাচ্ছি, এই দেখুন এখানে জাস্ট একটা উঁচু জায়গা করা আছে এখানে থাকার জন্য, এই জাস্ট একটা রুম। এখানে কত বন্দীদেরকে, কত কয়েদিদেরকে এখানে রাখা হতো। সিরিয়াসলি ভাই, আমরা জেল দূর থেকে শুনেছি, টিভিতে দেখেছি, জেল অ্যাকচুয়াল কি যদি দেখতে হয়, জানতে হয়, তাহলে এই মিউজিয়ামটাই আসুন, এখানে বুঝতে পারবেন যে জেল অ্যাকচুয়ালি কি। আর এটা কোনো ডামি নয়, এগুলো সবই অরিজিনাল। বারবার আমি রিপিট করছি, কারণ আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে গিয়ে ডামি জিনিস দেখে থাকি, যেটা একটা স্যাম্পল, এটা ভাই রিয়েল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব রিয়েল এক একটা, তো এখানে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা সেল, এখানে কি ছিল জানেন? আপনারা সবাই জানেন এনাকে, এনার নাম হচ্ছে দীনেশ গুপ্ত। তো চিনতে পারছেন তো? ইতিহাস যদি পড়ে থাকেন তো অবশ্যই চেনেন এনাকে। এনাকে এখানে রাখা হয়েছিল। ইনি আমাদের সেই স্বাধীনতা সংগ্রামী যিনি রাইটার্স বিল্ডিংয়ে অ্যাটাক করেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য, আর তারপর তেনাকে এখানে বন্দি করে অনেক অত্যাচার করা হয়েছিল, আর তারপর এনাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হচ্ছেন আমাদের শহীদ, আমাদের বীর শহীদ। এই আলিপুর জেলটার ওপেনিং টাইম হচ্ছে বেলা 12টার সময়, আর ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 5টার সময়। এবার আপনাদেরকে বলে দিই একটা ইনফরমেশন, যে এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। দেখুন, কলকাতার সমস্ত পয়েন্ট মানে হাওড়া, শিয়ালদা বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেখান থেকে কিন্তু হাজরা বা এক্সাইড এর মোড় পর্যন্ত বাস আসে। তো এই জায়গা দুটির মধ্যে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা অটোতে কিন্তু এই জায়গাটা আসতে পারবেন। আর তাছাড়া যতীন দাস মেট্রো স্টেশন আছে, তো যতীন দাস মেট্রো স্টেশন নামার পরে আপনারা কিন্তু থ্রু অটো এখানে চলে আসতে পারবেন। আর এক্স্যাক্ট যে লোকেশন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানটা দেখে আপনারা গুগল ম্যাপের থ্রু থেকেও এখানে আসতে পারেন। আর এই মিউজিয়ামটি একমাত্র সোমবার বন্ধ থাকে, তো সোমবার বাদ দিয়ে বাকি সপ্তাহের সমস্ত দিন আপনারা এখানে আসতে পারবেন। আর আপনাদেরকে বলে দিই, এখানে খাবার দাবারের একটু ব্যবস্থা আছে, একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে আপনারা লাঞ্চ করতে পারেন বা অন্যান্য ছোটোখাটো খাবার কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অন্যান্য সেলগুলো আছে, যেমন এখানে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়। তো চলুন ভেতরে গিয়ে এনাদের জায়গাগুলো আমরা দেখি। এই এন্টার করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুতলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে পুরোটাই জেল। তো আমরা নিচে থেকে উপরে সমস্ত দেখব যে কোন কোন বীর শহীদ কোন কোন সেলের মধ্যে ছিল। এখানে রাখা হয়েছিল বিধানচন্দ্র রায়, তো বিধানচন্দ্র রায়কে এই সেলের মধ্যে রাখা হয়েছিল। দেখুন ওনার একটা মূর্তি এখানে করা আছে, কিন্তু এই জাস্ট ছোট্ট জায়গাতে ওনাকে রাখা হয়েছিল, এখানে ওনাদেরকে শাস্তি দেওয়া। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই হেসে খেলে বলবো না যে চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই করুন সেই করুন। আপনাদের মন হলে করুন, না হলে না করুন, কারণ এখানে আমি এসে নিজেই দুঃখিত হয়ে গেছি। আমি একটা আলাদা ইমোশনাল মানে হয়ে গেছে এই জায়গাটিতে এসে। তো সাবস্ক্রাইব করবেন, করুন, থ্যাংক ইউ সো মাচ। করেছেন তো ভালো কথা, না করেছেন কোনো সমস্যা নেই, তাও আপনাকে ধন্যবাদ। কিন্তু রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখুন আর পুরো ইনফরমেশনটা অ্যাটলিস্ট জেনে নিন এখানে আসার আগে। এবারে সিঁড়িটা দিয়ে উঠে আমরা উপরতলায় যাব, আর ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখব ওখানে কে ছিলেন। এখন চলে এসছি আমি উপরতলাটায়। উপরতলার এখানেও দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো সেল, আর এখানে ভাই আমার ভিতরটা আবার কেঁপে গেল। এই সেলের মধ্যে রাখা হয়েছিল আমাদের সবার ফেভারিট, সবার প্রিয় রেসপেক্টেড নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এই দেখুন এখানে লেখা রয়েছে নেতাজি সেল। এখানে এই যে সেলটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, এই এক্স্যাক্ট এই সেলটাতেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে। তো এখানে ওনার একটা মূর্তি করা আছে, বাট ভেতরটা দেখুন এইটুকু জাস্ট জায়গা। এখানে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। আমরা সবাই এনার বড় ফ্যান, সবাই এনার বড় ভক্ত। ইনি এখানেই ছিলেন। আমরা যারা ইতিহাস পড়েছি তারা আমরা সবাই জানি যে নেতাজি কে ছিলেন, নেতাজি এই দেশের জন্য কি করেছিলেন, আমরা সমস্ত কিছু জানি। ক্লাস 10-এ এনাকে নিয়ে আমি অনেক বেশি পড়াশোনা করেছিলাম, তো আমি এনাকে আরও ডিপলি জানি। সিরিয়াসলি ইনি আমাদের দেশের জন্য যা করেছেন মানে তুলনার বাইরে, ঠিক আছে। তো এখানে এসে ভাই আমার মন মানে আমি একটা মুড নিয়ে এসেছিলাম যে হয়তো ঘুরতে যাচ্ছি, কোনো একটা কিছু দেখবো, ঠিক আছে ভালো লাগবে। এখানে এসে রিয়ালিটিতে যা দেখছি না, আমার ভিতর কেঁপে যাচ্ছে এক একটা জিনিসকে দেখছি। এখানে একটা ভয়ের ফিলিংস লাগছে, এখানে মোটেও মানে পিসফুল লাগছে না আমার। এখানে আমার জন্য একটা উল্টো পাল্টা ফিলিংস লাগছে, মানে একটা ভয় ভয় লাগছে, কারণ এগুলো প্রতিটাই হচ্ছে রিয়াল জেল।
মানে সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের এখানকার মানুষ যারা এই দেশের জন্য লড়েছে, তাদেরকে কী হারে অত্যাচার করেছে, তাদেরকে কোথায় কোথায় রেখেছে, ফাঁসি দিয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সিরিয়াসলি। আর আমি আজকের দিনে এই আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে একটা বড় স্যালুট জানাচ্ছি। সত্যি আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে আমরা যত থ্যাংক ইউ, যত ধন্যবাদ জানাবো তত কম। তাদের জন্যই আজকে আমরা কিন্তু এত স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি। এই যে সেলটা দেখছেন নেতাজির পাশেই রয়েছে, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস সেল। এখানেই আমাদের বীর চিত্তরঞ্জন দাসকে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন এইরকমই ছোট্ট একটা জায়গা জাস্ট। তারপর যদি দেখেন তো আমরা দেখতে পাচ্ছি যতীন্দ্র মোহন সেনগুপ্তা সেল, এনাকে এখানে রাখা হয়েছিল। আর আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিই এই জেলটার ব্যাপারে। এই জেলটি প্রথমে তো ওয়ার্কিং ছিল ব্রিটিশ শাসনের সময়, কিন্তু পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয় তার 75 বছর পরে এই জেলটিকে কনভার্ট করে দেওয়া হয় অ্যাজ এ মিউজিয়াম এবং মানুষদের জন্য ওপেন করে দেওয়া হয়, যাতে সবাই এসে তখনকার দিনের যে স্মৃতি, তখনকার সেই প্রাচীন দিনের যে অত্যাচার সেগুলোকে অনুভব করতে পারে। ঠিক আছে, আর তখন মানে 75 বছর পরে যে সমস্ত কয়েদিগুলো এখানে ছিল প্র্যাকটিক্যালি তিনাদেরকে অন্য একটা জেলে শিফট করে দেওয়া হয়েছিল। এবার ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি নেহেরু সেলে। তো আবার একটা ইম্পর্টেন্ট সেল দেখতে পেয়েছি, চলুন এখানটা এক্সপ্লোর করে দেখি যে এখানটায় কি কি আছে। এই দেখুন লেখা আছে নেহেরু সেল। তো এই এন্টার করলাম নেহেরু সেলের মধ্যে। আর আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই সেই জেল যেখানে জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল 80 দিনের জন্য এই কারাগার কক্ষে। তো আমি যদি একটু উপরের দিকে উঠে আসি, এই হচ্ছে সেই সেলটা। এই দেখুন এখানে লেখা আছে জওহরলাল নেহেরু 7ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 1934 সাল। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ছোট্ট সেল যেখানে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্যারকে এখানে রাখা হয়েছিল এই কারাগারের মধ্যে। আর আপনাদেরকে আর একটা ইমোশনাল জিনিস দেখাই, এখানে একটা স্ট্রাকচার করা আছে। এনাকে আমরা সবাই চিনি, ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইনি তার পিতা জওহরলাল নেহেরুকে দেখার জন্য এখানে এসে ওয়েট করতেন বা বসে এখানে গল্প করতেন। তো তেনার একটা স্ট্রাকচার এখানে অ্যাজ এ ডামি রাখা রয়েছে। তো এটা দেখে আপনারা সেই ফিলিংসটা পাবেন যে সেই সময় বা সেই সিচুয়েশনটা কী রকমের ছিল, আর কতটা গম্ভীর ছিল, আর কতটা দুঃখজনক ছিল। একটু হাঁটতে হাঁটতে আমরা আর একটা কক্ষে চলে এসেছি। এখানে অনেকগুলি সেল আছে, এখানেও দেখতে পাচ্ছি দোতলা হয়ে আছে বিল্ডিংটা। তো এই বিল্ডিংয়ের ভেতরে যে জেলগুলো আছে, যে সেলগুলো আছে, সেখানেও আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো। দেখতে পাচ্ছি একটা সেল এখন ওপেন আছে, তো আপনাদেরকে একটু ভেতরে এখানটায় গিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন সেলটা, এখানে যদি আমি এন্ট্রি করি, এই দেখুন এই হচ্ছে সেই ছোট্ট রুম। এই রুমের মধ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো। দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন, এই ছোট্ট একটা জায়গা। এখানে ঢুকে আমি মানে সেরকম একটা অনুভূতি পাচ্ছি যে এখান থেকে বাইরের দুনিয়াটা বা এখান থেকে দেশ স্বাধীন করা কতটা ডিফিকাল্ট। আর এখানে যারা অত্যাচারিত হয়েছিল, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরে যে অত্যাচার ব্রিটিশরা করেছিল, ভাই সত্যি খুব খুব দুঃখজনক, খুবই ব্যথা লাগে মনে এগুলো যখনই দেখছি না। আমি জানি না আজকে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, হতে পারে আমি বেশি কথা বলছি এটা আপনার মনে হচ্ছে, বাট আপনি যদি এখানে আসেন তারপর আপনি দেখবেন আমার মতো আপনারও অবস্থাটা সেমই হয়ে যাবে। তো এখন আমি যে এই যে ফাঁকা স্পেসটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে মিডল পয়েন্ট, মানে এটা হচ্ছে সেন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, মানে এখান থেকে কিন্তু নজর রাখা হতো পুরো জেলটার তখনকার সময়। তো এই ওয়াচ টাওয়ারের এই যে স্পেসটা আমি একটু ফেক ড্রোন শট টাইপের, মানে একটু ক্যামেরাটাকে আপ ডাইরেকশন থেকে আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন যে এই জায়গাটি অ্যাকচুয়ালি দেখতে কেমন টাইপের। এবার এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম, মানে এখানে পুলিশদের ইউজ করা নানান ধরনের অস্ত্রশস্ত্রগুলো এখানটায় আছে। চলুন ভেতরটা দেখি অ্যাকচুয়ালি আছেটা কি। তো এই গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করলাম। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি বই বোমা পাঠানো হয়েছিল DH কিং ফোর্সকে 1908 সালে। তো সেটার যে জিনিসপত্রগুলো ইউজ হয়েছিল সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন আপনারা এখানে যদি আসেন পুরো ইতিহাসটাকে না আবার দেখতে পারবেন। এই দেখুন এটাই হচ্ছে পিতলের বোম, এটা এরকম দেখতে ছিল, ঠিক আছে। তারপর এখানে আছে আয়রন বোম সেল, ওকে। তারপর তখনকার ইউজ করা সেই বই, আচ্ছা বইয়ের ভেতরে বইকে কেটে এরকমভাবে বোম পাঠানো হয়েছিল, দেখছেন। তারপর দেখুন এই ধরনের নানান ধরনের বোম কিন্তু তখন ইউজ হয়েছিল। এই দেখুন এখানে পিস্তল, তখনকার ইউজ করা পিস্তল। এই প্রতিটা পিস্তলের নিচে নিচে কিন্তু লেখা আছে যে কোন কোন কেসে কোন কোন টাইমে এইগুলো ইউজ হয়েছিল। যেমন এটা লেখা আছে আলিপুর জেলে নরেন গোসাইকে হত্যা করার জন্য সত্যেন্দ্রনাথ বসুর ব্যবহৃত রিভলভার, ঠিক আছে। সেই রকমভাবে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর এই সেলটায় রাখা রয়েছে ঢাকা ষড়যন্ত্র মামলা জিনিসপত্র, যেটা 1910 সালে। তো এইখানে দেখুন এখানেও সিমিলারলি বন্দুক এবং বোমা যেগুলো তখন ইউজ হয়েছিল সেসবগুলো রাখা রয়েছে।
তখনকার রিয়েল যে গান সেগুলো কিন্তু, এগুলো কোনো ডামি কিছু নয়, এগুলো কিন্তু সব কিছু অরিজিনাল, একদম পিওর অরিজিনাল মাল। তো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, তখনকার সময় যেগুলো ইউজ হয়েছিল। তো পুরো এই জায়গাটাকে ঘুরে দেখলাম, এখানে সমস্ত জায়গাতে যতগুলো সেল আছে সেখানে এক একটা ষড়যন্ত্র, এক একটা মামলায় যে জিনিসগুলো ইউজ হয়েছিল, যে গানগুলো, যে বোমগুলো, সেগুলো রাখা রয়েছে। তো আমি একটা দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকি আপনারা এখানে এসে বাকি সবগুলো দেখবেন। তো এখন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে চলে এসেছি, এটার নাম হচ্ছে বন্দীদের জীবন চর্চা। মানে আমাদের যে বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিল, যারা এখানে কয়েদ হয়ে থাকতো, তারা এখানে যে জীবনযাপনটা করতো জেলের মধ্যে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো চলুন এটাকে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কেমন বড় বড় এক লম্বা লম্বা সব লাল রঙের ইট দিয়ে বানানো বাড়ি। এই হচ্ছে সেই ভয়ঙ্কর জেল। বন্ধুরা, এই জায়গাটি মোটেও নর্মাল জায়গা নয়, এই জায়গাটি সিরিয়াসলি আলাদাই জায়গা। আর এই যে দেখছেন কালার চটাফটা, তার মানে কি জানেন, এই জায়গাটিকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। মানে এখানে কোনো মডিফিকেশন বা কোনো কিছু করা হয়নি, পুরো র জিনিসটা রাখা হয়েছে। যে অ্যাকচুয়াল যেটা ছিল তখনকার সময় জেল, সেটা এই জায়গাটিতে রাখা হয়েছে। এখানে কোনো চেঞ্জেস নেই। দেখতে পাচ্ছেন তখনকার সময় একদম এক্স্যাক্ট সেম টু সেম এরকমই ছিল জিনিসটা, এখনও সেটাই রয়েছে। এই জায়গাটি ওই জন্য রিপেয়ার করা হয়নি, যাতে আপনাদেরকে পুরোটাই দেখানো যায়। দেখুন এখানে এরকমভাবে ব্রিটিশদের তখন ড্রেস পোশাক ছিল, আর আমাদের দেশের সমস্ত কয়েদিরা এরকমভাবে এখানে জীবনযাপন করত। দেখছেন এখানে ডামি হয়ে রাখা রয়েছে, কিন্তু ভাই এগুলোকে এতটাই রিয়েল রাখা রয়েছে এখানটায়, মানে আপনি এখানে পুরো অনুভূতি, পুরো ফিলিংস এখানে অ্যাকচুয়াল পেয়ে যাবেন যে কি চলতো, কি ছিল। এই দেখুন এই পাশে একটা দুঃখজনক, অনেক মর্মান্তিক, মানে একটা অত্যাচার এখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ দ্বারা করা হতো। দেখছেন এরকম চাবুক দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করা হতো, তাদেরকে মারা হতো। কতই না দুঃখ কষ্টের দিন সেই দিনগুলো ছিল। আর এনাদের জন্যই আজকে আমরা স্বাধীন হয়েছি, আর স্বাধীন হয়ে আমরা এই দেশের মধ্যে ঘোরাফেরা করতে পারছি। আমি আবারও বলছি, এনাদেরকে যত থ্যাংক ইউ বলবেন, যত ধন্যবাদ করবেন, ততই কম। পারবেন না, ঋণ শোধ করতে এনাদের পারা যাবে না। আমি যদি এই হিস্ট্রিক ওয়ালটা একবার এন্ট্রি করি, তো ভাই সিরিয়াসলি আমার গা ছমছম করছে, আমার গার রোয়া থাড়ো হয়ে যাচ্ছে এখানে এসে। মানে এই জায়গাটি একদম আপনারা এক্স্যাক্ট দেখতে পাবেন, এই রকম সেম টু সেম জিনিস ছিল। এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, যে মূর্তিগুলো দেখছেন, এগুলো ডামি হতে পারে, বাট এখানকার যে বাকি জিনিসগুলো সেগুলো কিন্তু একদম রিয়েল, একদম অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন এনাকে হাত পা মালিশ করছে। তো এখানে একটা অডিও দেওয়া আছে, আমি এলাম আর সেন্সারে সেন্স করে অডিওটা এখানে অন হয়ে গেল। দেখছেন এখানে একটা অডিও প্লে হচ্ছে, আমি যখন আসছে না তখন সেন্সারের দ্বারা এক এক জায়গাতে অডিও প্লে হচ্ছে, এবং তাদের যে ফিলিংস সেগুলোকে অডিওর দ্বারা কিন্তু বলা হচ্ছে। এখানে ইনি হতাশ হয়ে পড়েছেন, ওনাকে বোঝানো হচ্ছে। এখানে চা হয়ে গেছে, ওই জন্য ডাকা হচ্ছে। যদি আপনারা শুনতে পাচ্ছেন তো বুঝতে পারবেন, বলছে চা হয়ে গেছে, আয়না কেন, তো ডাকছে, চা হয়ে গেছে, সবাইকে ডাকছে। এখানে দেখুন, তো এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনযাত্রা, বা এই জেলে যারা থাকতো, যারা কয়েদি হিসাবে এসেছিল সাজা কাটানোর জন্য, তাদের এই ছিল জীবনযাত্রা। কতটাই ভয়ানক আর কতটাই দর্দনাক কাহিনী ছিল সেটা। আর ছোট্ট ছোট্ট জায়গা ছিল যেখানে স্নান করা হতো, ছোট্ট জায়গায় ছিল বাথরুম। জেলের জীবনযাপন সিরিয়াসলি কতটা জঘন্য, কতটা খারাপ হতে পারে, এখানে এলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন এই জেলটিকে এক্সপ্লোর করছি, এখানে চারিদিকে কিন্তু স্পিকার লাগানো আছে, আর স্পিকারের থ্রুতে আমাদের সেই স্বাধীনতার যে গানগুলো না, বাংলা বলুন হিন্দি বলুন, সেগুলো প্লে হচ্ছে। আর এখানে এসে সেই ভাইবসটা পাচ্ছি, যে জেল কেমন, স্বাধীনতা সংগ্রামীরা কেমন হয়ে থাকতেন, কিভাবে কি হতো, অ্যাকচুয়ালি পুরো অনুভূতি পাচ্ছি। যেমন আমরা তখন ইতিহাস পড়তাম, আর তখন ভাবতাম যে কত কষ্ট দেওয়া হতো, মানে ইতিহাসের পাতায় আমরা তো পড়েছি, তাই না, যে ব্রিটিশরা কেমনভাবে অত্যাচার করতো আমাদের দেশবাসীর উপরে। সেই জিনিসগুলোর অনুভূতি কিন্তু এখানে পুরোটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আমাদের আর এক বীর স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলামের কক্ষে। মানে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলামকে এই সেলের মধ্যে রাখা হয়। এই হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমাদের কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। দেখুন উপরে লেখা আছে নজরুল সেল। এই দেখুন এখানটা কত সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে এই জায়গাটিকে। সেলটার মধ্যে দেখতে পেয়ে যাবেন অনেকগুলো বই, যেগুলো আমাদের কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আর তার সঙ্গে সঙ্গে অনেকগুলো কবিতা, যেগুলো উনি তখনকার সময় লিখেছিলেন, যেগুলো আমরা ছোট্টবেলায় আমাদের বইয়ে পড়ে থাকি। তো ইনি এখানে এইভাবে কিন্তু লিখতেন নিজের কবিতাগুলোকে। তো আমরা যারা কাজী নজরুল ইসলামের কবিতাগুলোকে ছোট্টবেলায় পড়েছি, তারা সবাই জানি উনি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জন্য কেমন কবিতা যাতে ইন্সপিরেশন পাওয়া যায়, যাতে একটু মোটিভেশন পাওয়া যায়, সেই রকম টাইপের কিন্তু কবিতা উনি লিখতেন। আর তিনার লেখা সমস্ত কবিতায় যে দুঃখ, যে একটা আবেগ
থাকতো না, সেগুলো কিন্তু সবাই আমরা অনুভব করেছি। প্র্যাকটিক্যালি আজকে সেই জায়গাটিকে দেখলাম। এই যে মাঝখানটায় যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারে এবার আমরা উঠে দেখব যে ওয়াচ টাওয়ারটাতে কী আছে বা কীরকম দেখতে ছিল, বা এখান থেকে কীভাবে এই পুরো জেলটাকে রেগুলেট করা হতো। কারণ তখনকার সময় কোনো সিসিটিভি থাকতো না যে এক জায়গায় বসে পুরো জেলটাকে মনিটর করা সম্ভব, তাই কিন্তু এই ওয়াচ টাওয়ারটির ইউজ করা হতো এই পুরো জেলটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য। তো আমরা এখন এই উপরটা এন্ট্রি করলাম। এখানে কিন্তু অনেক স্ট্রাকচার রয়েছে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের। এখানে কিভাবে কি হতো, এইভাবে ওনাদেরকে খাটানো হতো। তখনকার সময় কয়েদিদের জামা কাপড় এরকম ছিল, এইভাবে ওনাদেরকে জেলের মধ্যে কাজ দেওয়া হতো। তো বেসিক্যালি এর উপরে আমাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না, রেস্ট্রিক্ট আছে, কিন্তু ভেতরটাই কিছু স্ট্রাকচার রাখা রয়েছে যাতে আমরা সেই অনুভূতিগুলো পাই যে এখানটায় কী কী হতো, ঠিক আছে। আর তাছাড়া এখানটায় আরেকটা জিনিস দেওয়া রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানেও না একটা জেল আছে, সেই জেলটির কেমন আবহাওয়া বা সেই জেলটি কেমন সেটার একটা ডেমো কিন্তু এখানে দেওয়া আছে। এবার এই যে জায়গাটি এসছি, এই জায়গাটিতে দেওয়া আছে যে তখনকার সময় আমাদের যে কয়েদিগুলো থাকতো, ঠিক আছে, তারা এখানে কি কি কাজকর্ম করতো, মানে তাদেরকে অ্যাকচুয়ালি তাঁতের কাজ দেওয়া হতো। তো তাঁতের যে কাজকর্মগুলো তিনারা এখানে করতেন, তার এখানে ডামি রাখা হতো। এইভাবে তিনারা তখনকার সময় এখানে কাজকর্ম করতেন আর নিজেদের জীবনযাপন এই জেলের মধ্যে কাটাতেন। দেখতেই পাচ্ছেন এখানে সেই সমস্ত ডামিগুলো রাখা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে উনি নাকি একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো সেই সমস্ত ফিলিংস, সেই সমস্ত অনুভূতি ভাই এই জেলটিতে আপনারা সবাই পেয়ে যাবেন। ভাই এই জেলটিতে এসেছি, এখানটা একটু ঘুরে দেখতে, এই জায়গাটিকে এক্সপ্লোর করে বুঝতে আর একটু অনুভূতি নিতে তখনকার সময়ের ব্যাপারে। এখানে মেয়েরা যারা এসছে ঘুরতে, ভাই হেসে হেসে সেলফি তুলে বেড়াচ্ছে, ফটোগ্রাফি করছে, মানে আনন্দের সঙ্গে, মানে ওই ফাঁসির মঞ্চে যাচ্ছে, জেলগুলোতে ঢুকছে, দিয়ে হাসছে আর ফটো তুলছে। আমি ভাই কাউকে পার্সোনালি বদনাম করছি না বা কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট আমার খারাপ লাগলো এটা দেখে। আমার ভাই রীতিমতো মন খারাপ হয়ে গেছে এখানে, সিরিয়াসলি আমার ভেতরটা কেঁপে উঠলো এই যখন দেখলাম না প্র্যাকটিক্যালি, যেগুলো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল জায়গা, সেখানে ওরা এসে এরকম করছে। আমি আবারও বলছি, আমি মেয়েদেরকে দোষ দিচ্ছি না, প্লিজ কেউ গায়ে পেতে আমার কথা নেবেন না, কিন্তু যেটা দেখলাম সেটা আপনাদেরকে বলছি, এটা খুবই খারাপ লাগলো। আই ডোন্ট নো, বাট প্লিজ ডোন্ট মাইন্ড, মেয়েদেরকে বলছি, কিন্তু এটা আমি দেখলাম এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এটা হচ্ছে আমাদের শহীদ যারা এখানে হয়েছিলেন না, তাদের এখানে লিস্ট আছে। আর এটা হচ্ছে সেই শহীদদের মনুমেন্ট। তো এটা বানানো হয়েছে ওনাদের স্মৃতিস্তম্ভ হিসাবে। তো এখানে সেই লিস্ট আছে যারা এখানে মৃত্যুবরণ করেছিল বা যাদের এখানে ফাঁসি হয়েছিল, আর এনারা হচ্ছে আমাদের দেশের শহীদ। তো দেখুন এখানে পুরো লিস্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছি অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন ইত্যাদি ইত্যাদি, দীনেশ আছে, দীনেশ মজুমদার আছে। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে ঘটেছিল সেই নির্মম অত্যাচার, আর আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দিনকাল এখানেই কেটেছিল। আর লাস্টে আবারও বলছি, হতে পারে আমি বেশি কথা বলেছি, বাট আমি সিরিয়াসলি বলছি মন থেকে। আমি এখানে এসে একটু বেশি ইমোশনাল হয়ে গেছি, আর মন সত্যি খুব খারাপ এখানে সব কিছু দেখে, যে ইতিহাস এরকম ছিল। হ্যাঁ, যখন পড়েছিলাম ইতিহাসে তখন তো নর্মাল লাগতো, ঠিক আছে এরকম হতো ঠিক আছে। এখানে এসে ভাই প্র্যাকটিক্যাল আর থিওরি যে কি ডিফারেন্স এখানে এসে বুঝতে পারবেন। তো এখানে অবশ্যই একবার আসবেন। আপনারা যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে সত্যি মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে আসুন, এই জায়গাটিকে এসে এক্সপ্লোর করুন। আমি ইনফরমেশন অনেকগুলোই আপনাদেরকে এই ভিডিওর থ্রু থেকে দিলাম, যেগুলো আপনাদেরকে জানা দরকার বা এখানে আসার আগে জানা উচিত। তো সেগুলো জেনে নিয়েছেন, কিন্তু রিকোয়েস্ট করব একবার প্রতিটা বাংলাভাষীকে আসা উচিত আর দেখা উচিত যে আমাদের পেছনে, যে আমাদের এই হাসি খুশি জীবনের পেছনে তাদের বলিদানটা কেমন ছিল, তাদের দিনকালগুলো কেমন ছিল, তারা কেমনভাবে ফাঁসি বরণ করেছিল, সেই জিনিসগুলো কিন্তু একবার অ্যাটলিস্ট এখানে অবশ্যই দেখতে আসবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, টাটা।